নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি। আজ 8ই জুলাই 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি দ্য হিন্দু থেকে। মনে রাখবেন, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা এসএসসি থেকে শুরু করে ইউপিএসসি প্রত্যেকটা ক্যান্ডিডেটের পক্ষে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর এরকম কিন্তু আপনারা দ্য হিন্দুর অ্যানালিসিস অথবা ইনসাইট আইএস বিভিন্ন রকম ভেরিয়াস ওয়েবসাইট, যেগুলো খুব নাম করা ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস আপনারা কিন্তু বাংলায় পাবেন না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখুন, এটাই আমি রিকোয়েস্ট করবো এবং এটাই আশা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট লেকচারের পিডিএফ পাবেন। আর এই ডেসক্রিপশন বক্সে আমার এবং আমার চ্যানেল সম্পর্কে লেখা রয়েছে। বুক রিভিউ দেখতে পারেন, পর্ণদীপস ওপিনিয়ন এই চ্যানেলে সম্পূর্ণ ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির সমস্ত বুক রিভিউ করা হয়ে থাকে। প্রতি সপ্তাহে একটা করে শনি অথবা রবিবার একটি করে বুক রিভিউ কিন্তু আমি পাবলিশ করে থাকি। এই বুক রিভিউ দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোন বইটা আপনার প্রিপারেশনের জন্য সুইটেবল। তো আর ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, আমি ইম্পর্টেন্ট ইউপিএসসি এবং ডব্লিউবিসি রিলেটেড প্লেলিস্ট দিয়ে দেবো, যেমন ইকোনমি, পলিটি, হিস্ট্রি এর প্লেলিস্টগুলো কিন্তু এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটু দেখে নেব, তো পিএম নরেন্দ্র মোদী বর্তমান যে বিজেপি গভর্নমেন্ট রয়েছে সেন্ট্রালে, তো সেই গভর্নমেন্টে কিছু মন্ত্রীপদ কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো সেগুলো এসএসসি, রেলওয়ে, ডব্লিউপি, ডব্লিউপিএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ইউপিএসসির জন্য নয়। তো প্রথমে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেব, তারপর অন্য জায়গায় আমরা মুভ করব। তো প্রথমে দেখুন, মনসুখ মান্ডাভিয়া ইজ দ্য হেলথ মিনিস্ট্রি অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার। তো নতুন হেলথ মিনিস্ট্রি অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার কে হয়েছেন? মনসুখ মান্ডাভিয়া। তো আমি এখানে শুধুমাত্র বর্তমানে কে হয়েছেন তাদের নামটাই বলছি। এই মুহূর্তে আমার পক্ষে প্রত্যেকটা নাম বলা সম্ভব নয়, তার কারণ আমার এই মুহূর্তে প্রতিটা নাম কিন্তু মনে নেই। দেখুন, অনেক রকম যে মিনিস্ট্রি আছে, প্রত্যেকটা মিনিস্ট্রি চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেই প্রত্যেকটা মিনিস্ট্রি কিন্তু আমার আপাতত মনে দিয়ে রাখা সম্ভব নয়। তো আপনারা একটু জাস্ট সার্চ করে নেবেন, আমি কারেন্টটা বলে দিচ্ছি। মনসুখ মান্ডাভিয়া তিনি কিন্তু হেলথ মিনিস্টার হয়েছেন এবং রিসেন্টলি মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার তার আন্ডারে এসছে। নেক্সট, ধর্মেন্দ্র প্রধান উইল টেক দ্য চার্জ অফ মিনিস্ট্রি অফ এডুকেশন। এর আগে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ছিলেন এডুকেশন মিনিস্টার, তো বর্তমানে হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। আর এছাড়াও তার সাথে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ মিনিস্টারও কিন্তু তার আন্ডারে রয়েছে। নেক্সট রয়েছে অশ্বিনী বৈষ্ণব ইজ নাও ইউনিয়ন মিনিস্টার ফর ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ আইটি অ্যান্ড রেলওয়ে এবং আইটি যে মিনিস্টার তার নাম কি? অশ্বিনী বৈষ্ণব। আর নেক্সট দেখুন, ইউনিয়ন মিনিস্টার ফর কমার্স পীযূষ গোয়েল ইজ বিং গিভেন অ্যাডিশনাল চার্জ অফ দ্য মিনিস্ট্রি অফ টেক্সটাইল। তো পীযূষ গোয়েলকে তার যে কাজের সাথে তার সাথে কিন্তু মিনিস্ট্রি অফ টেক্সটাইল দেওয়া হয়েছে। তার সাথে তিনি আরও চার্জ হোল্ড করবেন কিসের? কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। নেক্সট দেখুন, হরদীপ সিং পুরী তিনি কিন্তু কি মিনিস্টার হবেন? তিনি হবেন আরবান হাউজিং অ্যান্ড পেট্রোলিয়াম মিনিস্টার। নেক্সট, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি হবেন মিনিস্টার অফ সিভিল অ্যাভিয়েশন। স্মৃতি ইরানি তিনি হবেন মিনিস্টার ইনচার্জ অফ দ্য মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, ডব্লিউসিডি মিনিস্টার। অনুরাগ ঠাকুর তিনি পাবেন মিনিস্ট্রি অফ স্পোর্টস। এর আগে ছিলেন কিরণ রিজিজু, ছিলেন আমাদের স্পোর্টস মিনিস্টার, কিন্তু বর্তমানে হবেন অনুরাগ ঠাকুর এবং তার সাথে ইউথ ডেভেলপমেন্ট থাকবে অ্যালং উইথ দ্য মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। তারপরে দেখুন, পশুপতি পারস তিনি মিনিস্টার অফ ফুড প্রসেসিং হবেন। তো নেক্সট, গিরিরাজ সিং তিনি হবেন মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট। ভূপেন্দর যাদব তিনি হবেন লেবার মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টস। নেক্সট, কিরণ রিজিজু যার হাতে আগে ছিল স্পোর্টস মিনিস্ট্রি, তিনি কিন্তু হবেন ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার। তো চলুন দেখা যাক আমাদের যে ফার্স্ট ডিটেল কারেন্ট অ্যাফেয়ার্সে। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ইউপিএসসি পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, প্রিলিমসের ইনসাইট আইএস থেকে নেওয়া। দেখুন, রিভেঞ্জ ট্যুরিজম এখানে অ্যানালাইসিস করা হয়েছে। হোয়াট ইজ রিভেঞ্জ ট্যুরিজম? তো এখানে বলছি, দেখুন, দ্য টার্ম রিভেঞ্জ ট্রাভেল বা রিভেঞ্জ ট্যুরিজম is a rip on the 1980s Chinese concept of revenge spending, when the country saw an explosion in consumer spending after it emerged from restriction. তো এর যে ধারণাটা নেওয়া হয়েছে এটা 1980 সালে চায়নার একটা কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে। তো এই যে রিভেঞ্জ ট্যুরিজম, এর মাধ্যমে কি বলা হয়? এর মাধ্যমে বলা হচ্ছে, ধরুন 1980 সালে যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, চায়নাতে সমস্ত কিছু লকডাউনের আন্ডারে ছিল। তার পরে যখন হঠাৎ করে মার্কেট খুলে দেওয়া হলো, তখন কিন্তু কনজিউমাররা মার্কেটের সমস্ত যে প্রোডাক্ট খুব তাড়াতাড়ি কিন্তু তারা কিনে নিচ্ছিল। দেখুন, সব কিছুর একটা ব্যালেন্স দরকার। হঠাৎ করে সাধারণ মানুষের কাছে টাকা এসে গেল, সে বাজারের যে প্রোডাক্টগুলো সেগুলো
যখন কিনতে চাইবে তখন কিন্তু ডিমান্ড বেড়ে যাবে কিন্তু সাপ্লাই তো একই থাকবে। ডিমান্ড বেড়ে গেলে সাপ্লাই যদি একই থাকে তখন জিনিসের দাম বাড়বে এবং ইনফ্লেশন দেখা যাবে। এবার দেখুন, যার কাছে টাকা নেই সে যদি সেই প্রোডাক্টটাকে কিনতে চায়, তাকে বহু দামে কিনতে হবে, সে কিনতে পারবে না। তার ফলে দেখা যাবে কি, পোভার্টি দেখা যাবে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে, টাকার ভ্যালু কমে যাবে, ইনফ্লেশন দেখা যাবে, পোভার্টি বেড়ে যাবে। তো এই যে কন্ডিশান, এই যে এটাকেই বলা হচ্ছে রিভেঞ্জ ট্যুরিজম, অর্থাৎ মার্কেটকে হঠাৎ করে ছেড়ে দেওয়া। লকডাউনের পরে, দীর্ঘ লকডাউনের পরে 1980 সালে এই কনসেপ্টটা কিন্তু নেওয়া হয়েছিল চায়নার থেকে। তো বর্তমানে এটাকে সন্দেহ করা হচ্ছে, তার কারণ দেখুন, কোভিড-19 সময় সমগ্র বিশ্ব লকডাউনের আন্ডারে রয়েছে। সমগ্র বিশ্ব লকডাউনের আন্ডারে না থাকলেও বেশিরভাগ যে কান্ট্রিগুলো, স্পেশাল মেজর যে কান্ট্রিগুলো রয়েছে, সেই কান্ট্রিগুলো কিন্তু অন্তত লকডাউনের মধ্যে রয়েছে। এটাকে বলা হচ্ছে লকডাউন ফটিগ। এবং হঠাৎ করে যখন লকডাউনটা ছেড়ে দেওয়া হবে, মার্কেট কিন্তু আবার উপচে পড়বে এবং তখন কিন্তু এই যে রিভেঞ্জ ট্যুরিজম এটা দেখা যেতে পারে। তো পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট জেনে রাখুন, নলেজের জন্য ইম্পর্টেন্ট। ইউপিএসসির জন্য আমি বলেছিলাম, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় এটা। নেক্সট, গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাস ড্যাম। তো এটা অবশ্যই ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস মেন্সের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো এসএসসি রেলওয়ে যারা অ্যাসপিরেন্ট তাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা মনে রাখার দরকার নেই। তো লোকেশান বলছে দেখুন, বেনিশাঙ্গুল গুমুজ রিজিয়ান, ইথিওপিয়ার বেনিশাঙ্গুল গুমুজ রিজিয়ান। আমি প্রবলি আমি উচ্চারণটা ভুল করলাম, তবু আপনারা জানলে অবশ্যই কারেক্ট করে নেবেন। বেনিশাঙ্গুল গুমুজ রিজিয়ন, ইথিওপিয়ায়। তো এই লোকেশানে কিন্তু এই যে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাস ড্যাম, এটাকে ক্রিয়েট করা হচ্ছে। ইথিওপিয়ার ম্যাপটা একবার দেখে নিন, এই যে আফ্রিকার ম্যাপটা না, আফ্রিকার এই দেখুন, এই যে হলুদ করা যে রিজিয়নটা, এটাকেই ইথিওপিয়া বলে আমরা চিনি। এবং তার মধ্যে এই দেখুন, ইথিওপিয়ার যে টেরিটরি, এই যে তার মধ্যে দিয়ে ব্লু নীল রয়েছে, এখানে আবার তার পাশে রয়েছে সুদান রয়েছে, তারপরে সাউথ সুদান রয়েছে। তো এর মধ্যে দিয়ে কিন্তু হোয়াইট নীল প্রবাহিত গিয়েছে, নীল প্রবাহিত হয়েছে ইজিপ্টের মধ্য দিয়ে। তো ফর্মালি নোন অ্যাজ দ্য মিলিনিয়াম ড্যাম। তো এই যে ড্যামটা, এই ড্যামটা সাধারণত মিলিনিয়াম ড্যাম বলেই কিন্তু পরিচিত। ইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, মনে রাখবেন এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এখনও সম্পূর্ণ গঠিত হয়নি। আর হুইচ ইজ লোকেটেড অ্যাবাউট 40 কিমি ইস্ট অফ সুদান। সুদান থেকে কিন্তু 40 কিমি ইস্টে অবস্থিত। আর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আফ্রিকার লার্জেস্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে পরিণত হবে। আরেকবার রিপিট করছি, গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাস ড্যাম, যার আরেক নাম মিলিনিয়াম ড্যাম। এবং এটা যখন কমপ্লিট হয়ে যাবে, এটা বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এটা যখন ক্রিয়েট হয়ে যাবে সম্পূর্ণরূপে, তখন এটা আফ্রিকার সবচেয়ে বড় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে পরিণত হবে। নেক্সট দেখব দ্য হোয়াইট ফ্ল্যাগ। হোয়াইট ফ্ল্যাগ ক্যাম্পেইন ইন মালয়েশিয়া, এটা প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট অনলাইনের হিসেবে। হোয়াইট ফ্ল্যাগ যে ক্যাম্পেইনটা, এটা কোন কান্ট্রি চালু করেছিল? কারেক্ট অ্যান্সার হবে মালয়েশিয়া। তো মালয়েশিয়াতে কিন্তু সাধারণত কিছু রেসিডেন্ট, ওখানকার কিছু বাসিন্দা, কাদের মধ্যে থেকে লো ইনকাম যাদের ক্যাটাগরি, দেখুন আমরা ইনকাম গ্রুপকে অনেক রকমভাবে ভাগ করি, হাই ইনকাম, লো ইনকাম, লো মিডল ইনকাম। যার মধ্যে যাদের ইনকাম খুবই কম, লো ইনকাম, তারা কিন্তু মালয়েশিয়াতে হোয়াইট ফ্ল্যাগ ক্যাম্পেইন চালু করেছে। হোয়াইট ফ্ল্যাগ ক্যাম্পেইন এবং হ্যাশট্যাগ দিয়ে বেন্দেরাপুতি, যার অর্থ হচ্ছে হোয়াইট ফ্ল্যাগ। তো এটাকে আমরা হোয়াইট ফ্ল্যাগ মুভমেন্ট বলে জানবো। তো এই হোয়াইট ফ্ল্যাগ মুভমেন্ট কেন চালু করা হয়েছে? বর্তমানে যে কোভিড-19 সময় দেখা গেছে পোভার্টি লাইনের নিচে কিন্তু প্রচুর সাধারণ মানুষ নেমে এসছে। যদিও পোভার্টি লাইন কিন্তু অ্যাকচুয়ালি পোভার্টিকে মেজার করতে ব্যর্থ। অ্যাকচুয়াল পোভার্টি আরও বেশি ভারতের ক্ষেত্রে, কিন্তু এটা মালয়েশিয়ার ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না যে মালয়েশিয়াতে কতটা পোভার্টি এবং ভারতের সাথে কতটা মিল রয়েছে মালয়েশিয়াতে। তবে যেহেতু গভর্নমেন্টের ব্যাপার, তো সেহেতু মালয়েশিয়াতেও আশা করি এই একই রকমই অবস্থা। তো মালয়েশিয়াতে যারা আন্ডার পোভার্টি লাইন অথবা যারা লো ইনকাম গ্রুপ, এরা কিন্তু নিজেদের বাড়ির মধ্য থেকে একটা সাদা কাপড়, সেটা সাদা কাপড় বার করে পতাকার মতো বা ফ্ল্যাগের মতো কিন্তু তারা ওড়াচ্ছে বা সেটাকে টানিয়ে রাখছে। এটাকে বলা হচ্ছে হোয়াইট ফ্ল্যাগ ক্যাম্পেইন, যাতে আশপাশের যেসব ধনী যে কোম্পানি বা আশপাশের যেসব ধনী ব্যক্তি, তারা তাদের ওপর সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, অথবা এই যে ফ্যামিলিগুলোকে গভর্নমেন্ট যাতে রেস্কিউ করতে পারে এই যে লো ইনকাম ক্যাটাগরি থেকে। তো এই হচ্ছে হোয়াইট ফ্ল্যাগ ক্যাম্পেইন ইন মালয়েশিয়া। নেক্সট দেখব অ্যাবাউট এনএমসিজি। এটা অন্যান্য পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট নয়, অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স বলুন আর এই কারেন্ট অ্যাফেয়ার্স বলুন, এখানে পার্থক্য এটাই যে এই যে
NMCG এটা কিন্তু স্ট্যাটিক জিকের সাথে খুবই ইম্পর্টেন্ট। এটা প্রিভিয়াসে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কিন্তু এখন কিন্তু স্ট্যাটিক জিকে হয়ে গেছে। শুধু ইউপিএসসি নয়, এসএসসি, রেলওয়ে, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে বলছি দেখুন, অ্যাবাউট দ্য ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা থেকে। তো এটা রেজিস্টার করা হয়েছিল 2011 সালে 12 আগস্টে। আর আন্ডার দ্য সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860, এটা ইম্পর্টেন্ট নয়। আর দেখুন, ইট অ্যাক্টেড অ্যাজ দ্য ইমপ্লিমেন্টেশন আর্ম অফ ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি হুইচ ওয়াজ কনস্টিটিউট আন্ডার দ্য প্রভিশন অফ দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। ইউপিএসসি প্রিলিমিনারি এবং ডব্লিউবিসিএস মেন্সের পার্সপেক্টিভ থেকে কিন্তু এই লাইনটি ইম্পর্টেন্ট। তো এই যে NGRBA এটা ইমপ্লিমেন্ট করা হবে, বা এই যে প্রভিশন কার আন্ডারে রয়েছে, এটা 1986 সালের এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। এছাড়াও এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1972 রয়েছে, তো সেটা গুলিয়ে ফেলবেন না, 1986 প্রোটেকশন অ্যাক্টের মধ্যেই কিন্তু এটা রয়েছে। তো নেক্সট দেখব, ফ্রেশ প্লি ফিল্ড ইন হাইকোর্ট অন সেম সেক্স ম্যারেজ। তো ইউপিএসসির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, কিন্তু বাকি এক্সামের জন্য অতটা ইম্পর্ট্যান্ট নয়। তবু ইউপিএসসির ক্ষেত্রে আমি কনটেক্সটটা বলে দিচ্ছি। তো সেম সেক্স ম্যারেজ নিয়ে দিল্লি হাইকোর্টে কিন্তু আবার একটা প্লি দেওয়া হয়েছে, যে এখানে লিগাল যে রিকগনিশান সেম সেক্স ম্যারেজকে নিয়ে, নন হেটেরোসেক্সুয়াল ম্যারেজ আন্ডার দ্য ফরেন ম্যারেজ অ্যাক্ট অ্যান্ড দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। তো আমাদের যে ম্যারেজ অ্যাক্ট রয়েছে তার মধ্যে কিন্তু কোনো রকম এই যে সেম সেক্স ম্যারেজ এটাকে কিন্তু বৈধতা দেওয়া হয়নি। অবশ্যই আমাদের 377 নম্বর আইপিসি 377 নম্বর আইপিসি 377 নম্বর ধারার মাধ্যমে কিন্তু বলা হয়েছে যে এলজিবিটি এদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে ম্যারেজের ক্ষেত্রে। কিন্তু এখানে একটা ইস্যু দেখা গেছে যে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়াতে, তো একটা ম্যারিড কাপল, সেম সেক্স ম্যারিড কাপল, তারা কিন্তু ভারতে এসেছিল, ইউএস সিটিজেন তারা, এবং তারা ভারতে এসে ভারতের ওসিআই যে কার্ড তার জন্য অ্যাপ্লাই করছিল। কিন্তু তাদের মনে একটা ভয় রয়েছে যে তারা হয়তো এই যে অ্যাপ্লাই করলেও তারা ওসিআই কার্ড পাবে না, তার কারণ তারা ওখানে যে মানে ফর্মটা ফিল করতে হবে সেখানে বিভিন্ন রকম যে অপশানগুলো তাদের সাথে মিলছে না, অর্থাৎ সেম সেক্স ম্যারেজ হলে সেক্ষেত্রে কিন্তু মিলবে না। তো এই যে কন্ডিশান, এই কন্ডিশনে দাঁড়িয়ে তারা কিন্তু হাইকোর্টে প্লি জারি করেছে, তারা হাইকোর্টের কাছে সাহায্য চেয়েছে তো সেম সেক্স ম্যারেজ সম্পর্কে। তো এই নিয়ে আর কয়েকটা লাইন লেখা রয়েছে, দেখুন, দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 ডাজ নট ডিস্টিংগুইশ বিটুইন হেটেরোসেক্সুয়াল, সেম সেক্স অর কুইট স্পাউসেস। তো সেম সেক্স ম্যারেজ, হেটেরোসেক্সুয়াল, এই টাইপের ক্ষেত্রে কিন্তু 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্ট কোনো রকম ডিস্টিংগুইশ দেয়নি। তো এই রিলেটেড কিছু তথ্য এখানে রয়েছে। তবে এখান থেকে আমাদের যেটা পড়তে হবে, এই যে এখানে দুটো দেখুন, ডব্লিউবিসিএস মেন্স যেহেতু আসছে তো এই স্লাইডটা আনলাম, অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। নবজিৎ সিং জোহার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা পেয়ে গেলেন, এই যে একটা কেস সেম সেক্স ম্যারেজ রিলেটেড, হোমোসেক্সুয়াল রিলেটেড, আর একটা পুটুয়াস্বামী জাজমেন্ট প্রাইভেসি কেস অ্যান্ড নাপতেজ জোহর কেস। এই দুটো কেস আপনাদের মনে রাখতে হবে, কারণ সামনে ডব্লিউবিসিএস মেন্স 2020 আসছে। তো এই যে ডব্লিউবিসিএস মেন্স আপনি যদি প্রিভিয়াস 5 বছর থেকে 6 বছরের কোশ্চেন দেখে থাকেন, আপনি দেখতে পাবেন তো এই 10 থেকে 12টা কিন্তু এই যে বিভিন্ন ইম্পর্টেন্ট জাজমেন্টের ওপরে কোশ্চেন আসছে। তো আমি একটা ভিডিও বার করে দেবো, এই যে ডব্লিউবিসিএস মেন্স 2020 আগে আমি একটা ভিডিও বার করে দেবো যে ইম্পর্টেন্ট জাজমেন্ট রিলেটেড টপ 20 to 30 আমি ইম্পর্টেন্ট জাজমেন্ট নিয়ে আলোচনা করবো, যেখানে দেখবেন অনেকগুলোই কিন্তু আপনারা কমন পাবেন, সবগুলো কমন না পেলেও কিন্তু ম্যাক্সিমাম আপনারা কমন পাবেন। তো এখানে এটা কি কোন কোন আর্টিকেলকে ভায়োলেট করছে এটাও একবার দেখে নিন, আর্টিকেল 14 এবং আর্টিকেল 21 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আর্টিকেল 14 বলছে যে জন্ম, তারপরে রেস, সেক্স, কাস্টের বেসিসে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না, যেটা ফরেন ম্যারেজ অ্যাক্টের কাছে সাবজেক্ট করা হয়েছে। তারপরে আর্টিকেল 21 কি বলছে, স্বাধীনতার সাথে বাঁচার অধিকার। তো এই টাইপের আর্টিকেল 14 এবং 21কে এগুলোকে কিন্তু ভায়োলেট করছে। নেক্সট দেখব, নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স, নেক্সট আগে একবার আলোচনা করি, তবু একবার আমরা দেখে নিই এখানে হাউ ইজ এ লেজিসলেটিভ কাউন্সিল ক্রিয়েটেড। তো আর্টিকেল 169-এর মাধ্যমে কনস্টিটিউশনের মাধ্যমে কিন্তু পার্লামেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারে একটি লেজিসলেটিভ কাউন্সিল, অথবা পার্লামেন্ট অ্যাবলিশ করতে পারে একটি লেজিসলেটিভ কাউন্সিল। পার্লামেন্টের ক্ষেত্রে কিন্তু এটা সিম্পল মেজরিটি লাগবে, কিন্তু কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা কোনো রাজ্য যদি এটাকে
ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে কিন্তু তার স্পেশাল মেজরিটি লাগবে। আর স্ট্রেংথ অফ দ্য হাউস, এখানে স্ট্রেংথ কত বলা হয়েছে দেখুন, অ্যাজ পার আর্টিকেল 171 ক্লজ 1, 171 আর্টিকেলের ক্লজ 1-এর মাধ্যমে ইন্ডিয়ান কনস্টিটিউশন এখানে বলা হয়েছে এই যে কাউন্সিলের লেন্থ 1/3 বেশি কিন্তু হবে না। পশ্চিমবঙ্গের রিলেটেড নিউজটা, তো পশ্চিমবঙ্গের 294টা বিধানসভার যে আসন, তাহলে 1/3 হলে 98 বেশি কিন্তু হতে পারবে না, এবং এটা কিন্তু 60-এর কম হতে পারবে না, 40-এর কম হতে পারবে না। তো এই হচ্ছে স্ট্রেংথ অফ দ্য হাউস এবং হাউ দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল ইলেক্টেড। তো 1/3 অফ দ্য মেম্বার্স আর ইলেক্টেড বাই মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলি থেকে 1/3 অংশ ইলেক্টোরেটস কনসিস্টিং অফ মেম্বার্স অফ মিউনিসিপ্যালিটি থেকে 1/3 অংশ ডিস্ট্রিক্ট বোর্ডের আন্ডার থেকে পাওয়া যায়। 1/12 অংশ টিচার্সদের মধ্যে থেকে, 1/12 অংশ রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের মধ্যে থেকে, তবে 2 থেকে 3 বছরের মধ্যে গ্র্যাজুয়েট হলে হবে না, তার আগে গ্র্যাজুয়েট হতে হবে। তো এরকম হলে কিন্তু তবেই তারা এই লেজিসলেটিভ কাউন্সিলে যোগদান করতে পারে। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স অতটাও বেশি ছিল না, তবে যেগুলো ছিল মোটামুটি ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট বলবো না। প্রথমে যে আমি যেগুলো দিয়ে দিলাম, যেমন ধরুন এই যে স্লাইডগুলো, এই দুটো স্লাইড খুব ইম্পর্ট্যান্ট এসএসসি রেলওয়ে প্রত্যেকটা এক্সামের জন্য। রিভেঞ্জ ট্যুরিজম ইম্পর্ট্যান্ট নয়, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্ট্যান্ট ইউপিএসসি প্রিলিমিনারির জন্য, এটা প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট অনলাইনের হিসেবে, এটা জাস্ট নলেজের জন্য দিলাম। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা নলেজের জন্য দিলাম। ইউপিএসসি প্রিলিমস, ডব্লিউবিসিএস মেন্সে এটা কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে এই আর্টিকেলগুলোর ব্যাপারে, আর এটা ডব্লিউবিসিএস মেন্সে জিজ্ঞাসা করা হতে পারে। ইউপিএসসি প্রিলিমসে সাধারণত এই টাইপের কোশ্চেন আসে না। আর এগুলো তো প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স, তবুও আমি আজ অ্যাড করে দিলাম যেহেতু আমি দেখছিলাম যে ইনসাইট আইএএসের সাইটে। তো যাই হোক, এই ছিল আজকের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।